তো দেখো যে আমরা মোটামুটি পড়াশোনা করছি এসি কারেন্ট সম্পর্কে। তো শুরুতে আমাদের ছিল ডিসি কারেন্ট, তাই না? তো একটা জিনিস মনে রাখো এটা, যে আমাদের এখানে মনে করো 1000 ভোল্ট ডিসি ভোল্টেজ আছে, 1000 ভোল্ট। ওকে, কারণ এটাকে আমি 100 কিলোমিটার দূরে নিয়ে যাব। এই ভোল্টেজটাকে যে লাইনের মাধ্যমে আমি কি করতে চাচ্ছি, আমার কথা তো শোনা যায় নাকি? জি ভাই, শোনা যায়। হ্যাঁ, তো আমার এখানে মনে করো 1000 ভোল্টের ডিসি ভোল্টেজ আছে, 1000 ভোল্টেজের ডিসি ভোল্টেজ আছে। তো এটাকে আমি কি করব, যে 100 কিলোমিটার দূরে নিয়ে যাব। ঠিক আছে, দিয়ে এই জায়গাতে আমি কি করছি, কোন একটা লোড লাগাচ্ছি। লোড মানে কোন একটা যন্ত্রপাতি, বা ধরো কোনো জায়গা থেকে আমি একটা ইন্ডাস্ট্রির দূরত্ব 100 কিলোমিটার, এই লাইনটাকে আমি ওই ইন্ডাস্ট্রিতে নিয়ে যাচ্ছি, যে এখানে মনে করি ইন্ডাস্ট্রি চালাচ্ছি। তো দেখা যাবে যে এই 1000 ভোল্টেজ ছিল, তাই না? তো দূরত্ব বাড়ার কারণে এই ইন্ডাস্ট্রি মাত্র দেখা যাবে যে প্রায় 400 500 এরকম ভোল্টেজ পাবে। দেখা যাবে 400 থেকে 500 ভোল্টেজ পাবে মাত্র। তাহলে বাকি আমাদের এই যে 500 600 ভোল্টেজ গেল কোথায়? ডিসির ক্ষেত্রে বলছি। তো ডিসির ক্ষেত্রে আর কি লাইনে এসব ভোল্টেজ সব অপচয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সিস্টেম লস। কিন্তু ঠিক একই ভাবে যদি আমি এইখানে যদি এসি ভোল্টেজ দিতাম, মনে করো 1000 ভোল্টেজের কি আছে, এসি ভোল্টেজ আছে। কারণ এটাকে যদি আমি 100 কিলোমিটার দূরে নিয়ে যাই, তুমি চাইলে এইখানে 100 কিলোমিটার পাবা, বরঞ্চ চাইলে এখানে তুমি 2000 ভোল্টেজ, 3000 ভোল্টেজ, 5000 10,000 ভোল্টেজও তৈরি করে ফেলতে পারবা। মানে এই যে 100 কিলোমিটার দূরে এই জায়গায় তোমার ভোল্টেজ দরকার, তুমি চাইলে এই 1000 ভোল্টেজ থেকে এখানে 10,000 ভোল্টেজও তৈরি করতে পারবা। ট্রান্সফরমার। তুমি 100 কিলোমিটার দূরত্বই নিয়ে যাচ্ছ। কিন্তু ডিসির ক্ষেত্রে আমরা দেখলাম কি, দেখো যে 100 কিলোমিটার দূরত্ব নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যে ভোল্টেজটা ছিল তার অর্ধেক হয়ে যাচ্ছে ভোল্টেজ। মানে ভোল্টেজ খুবই কমে যাচ্ছে। কিন্তু এসির ক্ষেত্রে সুবিধাটা কি, যে আমার কাছে এসি ভোল্টেজ আছে 1000 ভোল্টেজ, আমি চাইলে 100 কিলোমিটার হোক আর 500 কিলোমিটার হোক, যে কোনো জায়গায় ওই ভোল্টেজটা নিয়ে যা আমি সেটাকে 10,000 ভোল্টেজ, 5,000 ভোল্টেজ, মানে 1000 ভোল্টেজের চাইতে বেশি ভোল্টেজও আমি কনভার্ট করে দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের এসি ভোল্টেজের সুবিধা, যে রাস্তাতে লাইনের জন্য যে ভোল্টেজের নষ্ট বা অপচয় সেটা খুবই খুবই কম। বা এসি ভোল্টেজের সেই অপচয়টা খুবই কম, মানে হয় না বললেই চলে। বরঞ্চ আমাদের সুবিধা কি, যে ভোল্টেজটাকে আমরা ইচ্ছা মতো বাড়াতে পারি। কিন্তু ডিসির ক্ষেত্রে এটা কখনো সম্ভব না। ঠিক আছে, তো এই কারণে আর কি আমাদের এসি এতটা জনপ্রিয়, যে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের বাসা বাড়ি বা বিভিন্ন অঞ্চল থেকে দেখা যাচ্ছে 200 কিলোমিটার, 500 100 কিলোমিটার বা 1000 কিলোমিটার দূরে বিদ্যুৎ জেনারেশন হচ্ছে। কিন্তু ওই ভোল্টেজটা, যে ভোল্টেজ তৈরি হচ্ছে, ওই ভোল্টেজটাকে আরো বাড়ানো হচ্ছে, বাড়ায় আবার ভোল্টেজটা আমরা নিয়ে আসতে পারছি। ঠিক আছে, এটা হচ্ছে অন্যতম সুবিধা, যে আমাদের এখানে নষ্ট বা অপচয় বলে কিছুই হয় না এসিতে। বুঝতে পারলা কি? জি ভাই। তো যার কারণে আর কি এসি ভোল্টেজের জনপ্রিয়তা এত বেশি ডিসির চাইতে। তো আমরা দেখো যে আমাদের পরবর্তী টপিক, তাহলে একইভাবে বিদ্যুতেরটা তোমরা বের করে নিও। ঠিক আছে, প্রবাহের এই যে আই এভারেজ, তো আই এভারেজ তোমরা কি এক কাজ করবা, যে পূর্ণ চক্রের জন্য কি বের করতে পারবা? পূর্ণ চক্রের জিরো জন্য, হবে তো। হ্যাঁ এটা জিরো হবে, কারণ একই। ওই জন্য আমি এটা দেখাচ্ছি না। একই ভাবে তাহলে এবার অর্ধ চক্রের জন্য বের করবা, বলো তো অর্ধ চক্রের জন্য বের করলে কোন মান আসবে? একই মান আসবে, কারণ আমি আই তো বললাম আই যে নট। হ্যাঁ, সমীকরণের তো কোনো পার্থক্য নাই, খালি ই নটের জায়গায় আই নট আছে। তাহলে এখানে আই এভারেজটা কত হয়ে যাবে বলো তো? ওটা কত পারলাম তাহলে? 2 I নট। 0.66 ও আচ্ছা। আই নট পাবো তাইলে। হ্যাঁ। মানে এরকম যে আমাদের ছিল 2/পাই, তখন এটা আই নট হয়ে যাবে। জাস্ট এখানে যখন ই এভারেজ ছিল তখন এখানে ই নট, আর এবার দেখো তো আই এভারেজ, তার কারণে কি আই নট, মানটা একই। ঠিক আছে, তাহলে আমরা এটা বলতে পারি যে আমাদের ম্যাক্সিমাম কারেন্ট, এই যে অর্ধ চক্রের জন্য এই ম্যাক্সিমাম কারেন্ট যদি 100 অ্যাম্পিয়ার হয়, তাহলে আমাদের এর এভারেজ কারেন্টটা কত? 63.6 অ্যাম্পিয়ার। 63.6। হ্যাঁ, যে কি কারণে এভারেজ করেছি, কারণ দেখো এই জায়গায় আমাদের 100, কিন্তু এই জায়গায় কি 100? অনেক কম। এই জায়গায় আরো কম, এই যে এই জায়গায় 0, এখানে 0, এই জায়গায় আরো কম। তো এই জন্য এই যে এক জায়গায় সবচাইতে বেশি, আরেক জায়গায় সবচাইতে কম, এই যে এগুলোর একটা এভারেজ হিসাব নিকাশ করে আমরা দেখি যে 63, মানে মনে করো 63.6। তো এইরকম একটা কনস্ট্যান্ট কারেন্ট থেকে বানাই ফেলি, যে ধরে নিই যে এরকম মানের একটা কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো হচ্ছে। ঠিক আছে,
আমার ভাই এটা দুটাই তো সমান না, দুটাই তো সমানই হচ্ছে তাহলে। আমি বলছি যে ওই ভোল্টেজের জন্য তো কারেন্টটা ফ্লো হবে না। এই না, ভোল্টেজ একটা যেটা একটা 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 নির্দিষ্ট মানের জন্য বা একটা ধ্রুব মানের জন্য যে হচ্ছে ধ্রুব মানে হচ্ছে অ্যাম্পিয়ার মানে তড়িৎ প্রবাহ বা হচ্ছে আপনার যে ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটা এই দুটার জন্য তো আপনার হচ্ছে গড় যে মানটা পাওয়া যাবে সেই মানটা তো একই, ওই 63.6 হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দুইটা মানে একই। সেটাই ঠিক আছে। বলতেছি। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এখন দেখো যে তাহলে এবার আরেকটা যেটা দেখবো সেটা হচ্ছে যে এবার দেখবো আরএমএস ভ্যালু, আবিষ্ট তড়িৎচালক বল এবং প্রবাহের আরএমএস ভ্যালু দেখবো, আরএমএস। ঠিক আছে। অর্থাৎ বাসা বাড়িতে যে আমরা যে ভোল্টেজটা ব্যবহার করি সেটা কিন্তু আরএমএস ভ্যালু, এভারেজ ভ্যালু না। এটাকে বলা হয় ইফেক্টিভ ভ্যালু, আর এম এস ভ্যালু, বা এটাকে বলা হয় ইফেক্টিভ ভ্যালু। এটা হচ্ছে কার্যকরী মান। কি কারণে এটা আমরা এবার বের করলাম? দেখো, আমরা তো চাইলে এভারেজ ভ্যালু নিয়ে কাজ করতে পারতাম, কিন্তু আমরা দেখি যে শুধুমাত্র অর্ধ চক্রের জন্য এভারেজ ভ্যালু বিদ্যমান থাকে। যখনই আমরা একটা ফুল চক্র কমপ্লিট করে ফেলবে, ভোল্টেজ বা কারেন্ট যখন একটা ফুল চক্র কমপ্লিট করে ফেলবে, তখন তার এভারেজ ভ্যালু কত? ই এভারেজটাও জিরো, আর আই এভারেজটাও জিরো। জিরো। তাহলে তো আমাদের আর হিসাব করে লাভ হচ্ছে না, কারণ বাসা বাড়িতে যে ইলেকট্রিসিটি প্রবাহিত হয় সেটা তো একটা পিরিয়ডের জন্য, মানে একটা পিরিয়ড পর পর সেটা চেঞ্জ হতে থাকে। সেটা তো অর্ধ চক্র পর পর চেঞ্জ হয় না, একটা পিরিয়ড পর পর চেঞ্জ হয়, যার কারণে আমরা কি করি, এভারেজ মান সবসময় জিরো পাই। কিন্তু আমরা দেখলাম যে একটা যদি অর্ধ চক্র হতো তাহলে তার এভারেজ মানটা কত সেটা আমরা দেখলাম, কিন্তু বাসা বাড়িতে তো আমাদের ইলেকট্রিসিটি বা ভোল্টেজ একটা নির্দিষ্ট পিরিয়ড পর পর চেঞ্জ হয়, যার পর্যায়কাল কত, 0.02 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে তো আমাদের এভারেজ মানটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে তো আমাদের কোনো হিসাব করতে পারছি না। তো এই হিসাবটাকে করানোর জন্য আরেকটা আমাদের ক্যালকুলেশন করা লাগে, সেটা হচ্ছে আরএমএস ভ্যালু। তড়িৎচালক বল বা কারেন্টের আরএমএস ভ্যালু আমাদেরকে বের করতে হয়, বা এটাকে বলে ইফেক্টিভ ভ্যালু বা কার্যকরী মান। আর এই মানটা হচ্ছে আমাদের মিটারে শো করে। অর্থাৎ আমাদের বাসাবাড়ির যে মিটারে যে ভোল্টেজটা শো করে 220 ভোল্ট বা 225 ভোল্ট, 30 ভোল্ট, যে ভোল্টেজটা শো করে সেটা কোন ভোল্টেজ? এটা হচ্ছে আরএমএস ভোল্টেজ। ঠিক আছে। তো এই আরএমএস ভোল্টেজটা কিভাবে বের করে সেটা আমরা দেখবো। তো আরএমএস ভোল্টেজটা তাহলে কিভাবে বের করতে হবে? আমাদের যেহেতু হিসাব নিকাশ তো সব পূর্ণ চক্রকে কেন্দ্র করে, পূর্ণ চক্রের জন্য তো আমাদের হিসাব নিকাশ, তাহলে আরএমএস ভ্যালুটা আমাদেরকে কিভাবে বের করতে হবে? পূর্ণ চক্রের জন্যই বের করতে হবে। তো আরএমএস মানে কি, যে রুট মিন স্কয়ার, তাই না, বর্গমূল বর্গের গড়। দেখো, আর এম এস, এই জিনিস মানে কি, যে রুট মিন স্কয়ার বলতে আমরা এরকম বুঝি যে আমাদের বর্গমূল, কেমিস্ট্রিতে পড়ার কথা যে বর্গমূল গড় বর্গ বেগ এরকম পড়ছিলাম মনে হয়। তো এখানকার দশম হচ্ছে, অধ্যায় না ভাই? হ্যাঁ, দশম অধ্যায়ে কেমিস্ট্রি তোমার গ্যাসের ক্ষেত্রে পড়া লাগে আর কি। যে বিভিন্ন গ্যাসের আরএমএস ভ্যালু বের করতে পারলে বর্গমূল গড় বর্গ গতি বেগ। তো যাই হোক, তো তড়িৎ প্রবাহের আরএমএস ভ্যালু মানে কি, যে বর্গমূলের বর্গের গড়। এবার এটা আমরা বের করবো। দেখো, এটা তো একটা গড়, তাই কি না? তাহলে ওই গড়টা যেহেতু আমরা আমরা যখন নর্মাল গড়টা বের করছি তড়িৎ প্রবাহের জন্য, তখন জিরো পেয়ে যাচ্ছি। তাহলে তো আমরা আমার কোনো ক্যালকুলেশন পাচ্ছি না বা কোনো ফলাফল পাচ্ছি না। তখন এই গড়টাকে আমরা কি করছি, বর্গমূল করছি, তারপরে বর্গ করছি, তারপরে আবার গড় বের করছি। তাহলে ওই হিসাবে দেখো, বর্গ যখন করছি আর বর্গমূল যখন করছি, তখন কিন্তু আমাদের রুট আর স্কয়ার তো কেটেই যায়। তাহলে ফাইনালি তো আমার ওই গড়ই থাকে, তাই কি না? ব্যাপারটা কি বুঝতে পারছো কি? করে দেন। জি ভাই। হ্যাঁ। তো এই গড় আর ওই গড়, যেটা এভারেজ আমরা প্রথমে বের করলাম, যে ই এভারেজ বা আই এভারেজ যখন বের করলাম, ওটা তো নর্মাল ছিল কি, যে মোট মান ভাগ সময়। আর এটাকে এবার কি করব, যে বর্গমূল করব, তারপরে বর্গ করব, তারপরে এবার গড় করব। তাহলে এইগুলো এটাও তো ফিজিক্সে ছিল এটাও, না ফার্স্ট পেপারে? হ্যাঁ, এটাও তো একটা গড়, তাই কি না? তাহলে এটা আমরা কেন করতে যাচ্ছি? যখন আমরা এই যে নর্মাল গড় বের করছি, তখন আমরা পূর্ণ চক্রের জন্য জিরো পেয়ে যাচ্ছি, তো অর্থাৎ আমরা কোনো মান পাচ্ছি না।
তো এই কারণে আমরা বর্গের গড় করব, তখন দেখবো যে পূর্ণ চক্রের জন্য একটা নির্দিষ্ট মান পাচ্ছি, তখন আমরা এটাকেই ধরি যেটা হচ্ছে তার কার্যকর মান, ওই ভোল্টেজ বা কারেন্টের। ঠিক আছে, তাহলে এখন তাহলে দেখো, তাহলে আমাদের ভোল্টেজের ইকুয়েশন ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি। তাহলে এটাকে প্রথমে কি করব, বর্গমূলের বর্গের গড়, মানে ব্যাপারটা এরকম কিনা বলতো, যে রুট আন্ডার ই নট সাইন ওমেগা টি তার উপর স্কোয়ার। এবার গড় বের করলে কি করতে হবে, ভাগ টাইন, দেখো তুমি ঠিক লিখছি কি, আমি কি ঠিক হ্যাঁ লিখেছি? ভাই। হ্যাঁ ভাই। এই বর্গটা কিন্তু এখানেও আছে। এর উপর একটা এক্সট্রা বর্গমূল থাকবে। তো এটা যদি আমাদের দেখো ই হয়, তাহলে আমি এই রুটটাকে আপাতত এপারে পার করে নিতে পারি, আমাদের যাতে ইন্টিগ্রেশন করতে সুবিধা হয়, তাই না? কারণ এটার জন্য তো আমাদের আবার লিমিট আমরা এখনো বসাতে পারিনি। তাহলে এটা আমাদের যদি ই স্কয়ার লিখি, তাহলে কি আমরা এটাকে এরকম লিখতে পারি যে ই নট সাইন ওমেগা টি ডিটি তারপরে যে স্কয়ার, এটা আমাদের থেকে 0 ভাগ টি। ওখানে কি করলেন বুঝলাম না আরেকবার। মুরগিটা কারে খামুরে? আচ্ছা একটু খেয়াল করো যে আমাদের কাজ হচ্ছে যে বর্গের গড়ের বর্গমূল। তাহলে প্রথমে যে বর্গ করে নিলাম, ঠিক আছে, দিয়ে তার আবার গড় করলাম, মানে কি যে সময় দিয়ে ভাগ করলাম, আর বর্গমূল করলে কি হবে, এই স্কয়ার আছে এটার পাশে পার হয়ে কি রুট হবে কিনা? তো সবারই কি একই সমস্যা নাকি? আমি আরেকবার বলছি, চিন্তা করো যে বুঝতে পারছি তো। বুঝছি ভাই, বুঝছি। আচ্ছা, বুঝলে বলা লাগবে না, আর না বুঝলে বলতে হবে, কারণ আমরা যখন শুরুতে যে গড়টা বের করছিলাম সেটা পূর্ণ চক্রের জন্য ছিল, সেটা 0 হচ্ছিল। আমরা কি ওটা নিয়ে কোনো হিসাব নিকাশ করতে পারছি? তাহলে বারবার তো পূর্ণ চক্র অতিক্রম করছে আর গড় মান 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা যে কোনো হিসাব নিকাশ হচ্ছে না, কোনো ফলাফল পাচ্ছি না। এখন ওই গড়টাকে আমরা কি করলাম, একটু সিস্টেম করে গড় বের করবো। তো সিস্টেমটা কেমন, আমরা যদি এটাকে যদি বর্গ করি আর তার উপরে যদি রুট দিয়ে দিই, তাহলে কাটাকাটি করে তো আমার আগেরটাই থাকে, ব্যাপারটা কি তাই না? তো এই জন্য আর কি আমরা তখন এই কাজটা করছি যে আরএমএস ভ্যালু বের করছি। তো আরএমএস ভ্যালু বের করার প্রসেস হচ্ছে যে এটাকে তাহলে এই ইকুয়েশনটাকে আমাকে কি করতে হবে, বর্গ করতে হবে, তারপরে গড় করতে হবে, তারপরে এবার কি করতে হবে, বর্গমূল করতে হবে। ওকে, তাহলে এখন দেখো যে ইকুয়েশনটা দেখো, তাহলে এটা আমাদের হচ্ছে ই স্কয়ার। এই স্কয়ার থেকে আমি তো চাইলে পাশে রুটটা নিয়ে নিতে পারতাম, কিন্তু কেন নিচ্ছি না, কারণ আমার ভিতরে তো ইন্টিগ্রেশন করতে হবে, তো রুট যদি ভিতরে থাকে উপরে যদি থাকে, তো ইন্টিগ্রেশনটা খুব ঝামেলাপূর্ণ হয়ে যায়। তাই আমি রুটটাকে যদি এ পাশে পার করে নিই, তাহলে স্কয়ার পাই। এখন আমি এটাকে ক্যালকুলেশন করে ফেলবো, তারপরে যে মানটা পাবো বা তাকে তখন আবার বর্গ করে ফেলবো, মতো তাহলে একই হিসাব হয়, ও আচ্ছা। তাই না? আমি এই এই বর্গমূলটা তো এর উপরে থাকে, তো এটাকে আমি এই পাশে পার করে নিয়েছি। এবার এটাকে যাতে ইন্টিগ্রেশনটা সহজ হয়, এবার ইন্টিগ্রেশন যখন করে ফেলবো, তখন আবার এই স্কয়ারটা এই পাশে পার করে বর্গমূল করে ফেলবো, তাহলে তো আমার এক হয়ে গেল। বুঝতে ভাই, আজকে বাদ দিন, ভালো লাগছে না। আচ্ছা দেখো আহ, এটা শেষ করে দিই আপাতত। তো এটার পর আর করার না। আচ্ছা ঠিক আছে, এটার পর আর পড়াবো না। তো এখন তাহলে বলো যে এটার কি ইন্টিগ্রেশন আমরা করতে পারবো? তোমাদেরকে বলছিলাম এটার ইন্টিগ্রেশন মানে তোমাদেরকে এটার ইন্টিগ্রেশন করতে হলে ইন্টিগ্রেশন সম্পর্কে খুব ভালোই নলেজ থাকতে হবে, না হলে বিপদে পড়ে যাওয়া। ঠিক আছে, তাহলে দেখো কত দূর যাই। মানে এটার ইন্টিগ্রেশন বলতে ইন্টিগ্রেশনের কয়টা পার্ট, এ বি সি ডি ই পর্যন্ত, তাই না? এটা হচ্ছে ডি নাম্বার টপিকস, মানে ডি নাম্বার অধ্যায়ের পড়াশোনা আর কি। এটা ভাই ই ডি এর নট পরে যে বাইরে ই, চলে আসবে, তারপরে সে। ই নট বাইরে চলে আসবে, তারপরে মাইনাস। তাহলে এখন এখানে একটু চিন্তা করো যে ই নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি লেখা যায়, ডিটি টি, এটা লেখা যায় কি? জি ভাই। তাহলে এবার
ই নটটাকে আমরা বাইরের পাশে নিয়ে নিলাম, ই নট স্কোয়ার করে দিলাম টি 0। ডাবল এখন সাইন আসবে তো তাহলে, একটা সাইন একটা কস আসবে। কোথায় সাইন কস আসবে? সাইন কলার কেন মানে মাইনাস করলে বেড়ে যাওয়া পাওয়ার, মানে তাহলে সাইন একবার আসবে না আগে? মাইনাস 2 cos ইন্টিগ্রেশন তোমাদের হয়নি না? না ভাই আচ্ছা, না, ইন্টিগ্রেশনে সাইন কস থাকলে তাদের ক্ষেত্রে আর এরকম নিয়ম খাটে না, ওটা কেবলমাত্র অ্যালজাব্রিক ফাংশন এক্স এর ক্ষেত্রে প্রযোজ্য। ইন্টিগ্রেশনে আমরা আমাদের তাহলে ইন্টিগ্রেশন পড়াতে হবে। যা হোক, তো দেখো যে সাইন কস থাকলে স্কোয়ার কিউব থাকলে এই নিয়ম আর খাটবে না। স্কোয়ার কিউব যেটাই থাকুক না কেন, ওটাকে তোমাকে ত্রিকোণমিতিক সূত্রে কনভার্ট করে এই স্কোয়ার কিউবকে মুক্ত করতে হবে, অর্থাৎ এক ঘাত নিয়ে আসতে হবে। এটা sin হচ্ছে কাজ। square theta আমি কি বললাম একটু বুঝতে পারছো কি? যে 1 স্কোয়ার মাইনাস কিউব, কস স্কয়ার দিলে হবে নাকি? না তাও তো আবার স্কোয়ার থেকে যাচ্ছে। ও স্কোয়ারই থেকে গেল। ঠিকই তো। তো এই জন্য আমি বলছি যে এখানে স্কোয়ার থাকুক, কিউব থাকুক, 4 থাকুক, 5 থাকুক, এটাকে আমাকে কি করতে হবে, এমন ভাবে ত্রিকোণমিতিক সূত্র কনভার্ট করতে হবে যাতে এই স্কোয়ার কিউব বা যেটা থাকুক না কেন সেটা যাতে 1 হয়, মানে স্কোয়ার কিউব যাতে উঠে যায়, ভ্যানিশ হয়ে যায়, এইভাবে আমাদেরকে ত্রিকোণমিতিক সূত্রে রূপান্তর করতে হবে। তো এবার বলো, তুমি জানো যে সাইন স্কোয়ার থিটার সূত্র জানি 1 - cos স্কোয়ার থিটা, তাহলে আমাদের আর লাভ হচ্ছে না, আবার ওই যে cos স্কোয়ার চলে আসছে, আবার ওই cos স্কোয়ারকে যদি আবার কনভার্ট করো তাহলে আবার ওই যে 1 - sin স্কোয়ার, কোনো লাভ হচ্ছে না, তাই না? তো তাহলে ত্রিকোণমিতিক কোন সূত্র আছে যে সাইন স্কোয়ারকে কস বা সাইনে রূপান্তর করতে পারি কিন্তু স্কোয়ার বা কিউব থাকে না? এরকম সূত্র আছে? 2 sin square a সমান 1 minus cos 2a হ্যাঁ, থ্যাংক ইউ। এই যে এই সূত্র আমাদের আছে যে 2 sin স্কোয়ার a সমান 1 - cos 2a। এই যে এখানে কি কোনো স্কোয়ার আছে? না ভাই না। হ্যাঁ, তাহলে আমরা এই সূত্র ফেলবো। তো 2 sin স্কোয়ার a ছিল সূত্রটা, 2 sin স্কোয়ার a বা থিটা যেটাই বলো না কেন, কি 1 - cos 2a। তাহলে এখানে তো 2 ছিল, আমাদের এখানে 2 আছে। না ভাগ করে তাহলে দাও আমি যদি এখানে একটা 2 নিই তাহলে আমাকে 2 দ্বারা ভাগ করতে হবে কিনা? হয় তাহলে আমি এরকম করতে পারি যে 1/2 আর এই যে 2 sin স্কয়ার ওমেগা টি ডিটি লেখা যায়। যাই তাহলে এই 1/2টাকে আমি বাইরে নিয়ে আসলাম, তাহলে ই নট স্কয়ার ভাগ 2 হলো। এবার কি হচ্ছে আমাদের টি 0 কি থাকে 2 sin স্কয়ার ওমেগা টি ডিটি, তাহলে 2 sin স্কয়ার এ এর জায়গায় কি আছে, ওমেগা টি আছে। তাহলে সূত্র বার ফেলো যে 1 - cos 2a, তাহলে cos 2 ওমেগা টি হয় কিনা? দেখো তো আমি ঠিক লিখছি। এবার ডিটি, ভাই ওখানে ই নট স্কোয়ার বাই টি হবে না? আচ্ছা হ্যাঁ, নিচে আমাদের একটা টি আছে তো। হ্যাঁ, থ্যাংক ইউ। এই যে নিচে এই টিটা আমাদের ফেলছি, এখানে টি হবে, তাহলে ওই টিটাই ঠিক আছে। দেখো তো আমি কি ঠিক লিখছি কি? হ্যাঁ ভাই। ইনশাআল্লাহ হ্যাঁ, যে টু, এই যে 1/2 কাটাকে বের করে নিচ্ছে 2 sin স্কয়ার ওমেগা টি, মানে 2 sin স্কয়ার থিটা সূত্র 1 - cos 2 থিটা, তাহলে 2 আর থিটার জায়গায় ওমেগা টি, আর এই যে ডিটি ছিল ডিটি তাকে ব্র্যাকেট দিয়ে। তো এখন দেখো আমরা কি করতে পারি, যে এখন আমাদের যেহেতু দ্বিঘাত ছিল সেটাকে এক ঘাত, মানে স্কয়ার ছিল সেটাকে আমরা 1 করে ফেলছি, তাহলে এবার আমরা ইজিলি এটাকে ইন্টিগ্রেশন করতে পারি, পারি কিনা? তো আমি পরের পেজে যাচ্ছি, আমার পেজ শেষ হয়ে গেছে। তো আমাদের এইরকম ছিল যে ই স্কয়ার, আর এখানে ছিল যে ই নট স্কয়ার ভাগ 2 ক্যাপিটাল টি টি 0 1 - cos 2 ওমেগা টি ডিটি, এই যে লাইনটা আমাদের ছিল। ওকে, তো এবার দেখো আমরা কি করতে পারি যে ই নট স্কয়ার 2t, এবার একটা এভাবে কি লিখতে পারি আমরা, ইন্টিগ্রেশন টি 0 1 ইন্টু ডিটি মাইনাস আবার ইন্টিগ্রেশন টি 0 cos 2 ওমেগা টি ডিটি। দেখো তো এরকম কি লিখতে পারি? হ্যাঁ ভাই। এই যে ওয়ানটাকে আলাদা করে লিখলাম, ওয়ানের জন্য একবার ডিটি দিয়ে তাকে ইন্টিগ্রেশন, আর যে মাইনাস ছিল এই যে মাইনাস, এবার cos 2 ওমেগা টি, তাকে তো যে টি আর 0 আছে তাহলে তাকে আবার এই যে আলাদাভাবে টি আর 0 দিয়ে তাকে আবার ডিটি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। ঠিক আছে, তাহলে এবার দেখো যে ই নট স্কয়ার ভাগ 2 টি, এবার ক্যালকুলেশন করলে কি হয় বলো তো?
টি মাইনাস ডিটি কে যদি আমরা যোগজীকরণ করি, ইন্টিগ্রেশন করি, তাহলে কি পাই? টি বাই এই যে এরকম টি হয়, যোগজীকরণ করা শেষ, টি 0। ওকে, এবার লিমিট বসাই দিলাম, এবার মাইনাস, এবার বলো যে cos 2 ওমেগা টি, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাই? সাইন 2 ওমেগা টি। হ্যাঁ, যে sin 2 ওমেগা টি পাই, তাই না? আর এবার কি হয়ে যায়, 2 ওমেগা দিয়ে ভাগ হয়ে যায়, হ্যাঁ কারণ এই যে টি টি এর সাথে আছে 2 ওমেগা আমাদের কনস্ট্যান্ট না, তাহলে এটা দিয়ে এবার ভাগ হবে। এবার আমরা আবার লিমিট বসাবো, টি 0। ওকে, ব্র্যাকেট ক্লোজ। এবার ফাইনালি দেখো যে ই নট স্কয়ার ভাগ হচ্ছে 2 ইনটু টি। এবার কি হয় দেখো তো, টি মাইনাস 0 মানে কি হয়, টি মাইনাস 0, এখানে একটা মাইনাস আছে, মাইনাস, আমরা কনস্ট্যান্টটাকে বাইরে বের করে নিচ্ছি, তাহলে 1 ভাগ 2 ওমেগা, তাহলে শুধু আমাদের থাকে কি sin 2 ওমেগা টি। তাহলে এটাকে কি লিখবো, আপার লিমিট প্রথমে লিখবো sin 2 ওমেগা ক্যাপিটাল টি, এবার মাইনাস লোয়ার লিমিট কি, যে sin 2 ওমেগা ইনটু, এবার 0, তার মানে কত হয় বলো তো, sin 0 হয় কিনা? 0। হ্যাঁ, তো যেটা কি বোঝা গেছে, সমস্যা আছে কারো? হ্যাঁ ভাই, জাস্ট এখানে 1 ভাগ 2 টাকে, যে 2 ওমেগাটাকে কমন নিয়ে নিলাম, তাহলে sin 2 ওমেগা টি থাকে, এবার যে লিমিট বসাচ্ছে, টি এর জায়গায় একবার ক্যাপিটাল টি মাইনাস, এবারে টি এর জায়গায় একবার 0 0 বসালে যে sin 0 হয়ে যায়, তাহলে sin 0 ডিগ্রির মান কত, তাহলে এটা 0 হয়। তাহলে আমাদের দেখো ফাইনালি আমরা কি পাই, যে টি নট স্কয়ার ভাগ 2 টি, এখন আমাদের কি থাকে, যে টি থাকে, টি মাইনাস, এবার দেখো যে 1 ভাগ 2 ওমেগা, এবার এটা সমান কত লিখতে পারি দেখো তো, এর সঙ্গে তো sin 2 ওমেগা টি গুণ হয়ে আছে, তাহলে sin 2 ওমেগা সমান কত লিখতে পারি, টুয়াইস পাই ভাগ টি লিখা যায়, ইনটু এই যে টি, তাহলে যে এই টি আর এই টি কাটে, sin 4 পাই এর মান 0 না? হ্যাঁ, sin 4 পাই এর মান যদি 0 হয় তাহলে এটাও 0, এটা আমাদের 0 হয়ে যায়, হয়। তাহলে এবার দেখো কি হয় বলো তো, যে ই নট স্কয়ার ভাগ 2 টি, আর এখানে একটা শুধু কেবলমাত্র টি থাকে, আর কিছু নাই, হয়েছে? ভাই কি আমি কি E0 ঠিক স্কয়ার লিখছি? বাই টি 2 তাহলে এটা যদি কাটে, এটা যদি কেটে যায়, তাহলে কি থাকে, স্কয়ার ভাগ 2, এটা কিসের মান, হয় যে আমাদের ই স্কয়ারের মান, স্কয়ারের মান। তাহলে অতএব ই সমান কত, এবার ওই যে বললাম না সেই বর্গমূলটা করো, তাহলে এবার ওই সেই বর্গমূলটা করো, যে বর্গমূল আমরা শুরুতে করে নিই, ইন্টিগ্রেশনের সমস্যা হইতো, তাই ওটাকে ইন্টিগ্রেশন করে ওটাকে স্কয়ারে রাখছিলাম, এবার ওটাকে এবার বর্গমূল করে দিই, এবার দেখো আমরা ইজিলি কিন্তু ক্যালকুলেশন করতে পারি, কিন্তু শুরুতেই বর্গমূল থাকলে একটু প্রবলেমের মধ্যে পড়ে যেতাম। তাহলে এবার দেখো যে ই নট স্কয়ার ভাগ 2, তাহলে এবার কত হয় বলো তো, ই নট কিসের মান, তাহলে ওই যে আরএমএস ভ্যালু বের করলাম, তার মানে কি ই আর এম এস রুট মিন স্কয়ার, মানে কি বর্গের গড়ের বর্গমূল, তাহলে শুরুতে যে বর্গ করে নিয়েছিলাম ই নট সাইন ওমেগা টি স্কয়ার, তাকে গড় করলাম, মানে টি দিয়ে ভাগ করলাম, এবার কি করলাম, এই যে টোটালটাকে এবারে যে বর্গ করে নিলাম, মানে বর্গমূল করে নিলাম। এবার ব্যাপারটা বুঝতে পারছো কি, যে রুট মিন স্কয়ার বা ইফেক্টিভ ভ্যালুটা কিভাবে বের করে, যে বর্গের গড়ের বর্গমূল, তাহলে যে সাইন স্কয়ারের যে সমীকরণটা ছিল এটাকে বর্গ করেছি, গড় করলাম মানে কি নিচে ক্যাপিটাল টি দ্বারা ভাগ করলাম, এবার ওটাকে ক্যালকুলেশন করে এবার তাকে কি করছে, এই যে বর্গমূল করে ফেললাম। ওকে, তাহলে ই নট ভাগ রুট 2, তাহলে একই ভাবে বলো তো, তাহলে আই আর এম এস টা কত হবে, একই রকম ভাই। I not I not হবে, হ্যাঁ, এটাকে ক্যালকুলেশন করলে এরকম আসে 1 ভাগ রুট 2 ইনটু ই নট, এরকম আসে, তো 1 ভাগ রুট 2 মানে কত, 0.707 নট, ঠিক একই ভাবে তাহলে এটা কত হবে, 0.707, তাহলে এবার দেখো এবার মানটা আমরা কি পাচ্ছি, এবার বেশি পাচ্ছি পূর্ণ চক্রের জন্য, তার মানে আমাদের যদি, এবার আমরা এটা দ্বারা কি বুঝছি দেখো, যে আমাদের যদি এরকম হয় যে এই যে এই ভোল্টেজটা কত আমাদের 100 ভোল্ট, এটা হচ্ছে মাইনাস 100 ভোল্ট ম্যাক্সিমাম মান, তাহলে এর কার্যকরী মান বলতে যে আমরা যদি কোনো লোড লাগাই,
সাপোজ যে কোনো ভোল্টেজ দিয়েছি সেটা হচ্ছে 100 ভোল্ট এসি ভোল্ট, ওর সঙ্গে যদি আমি কোনো লোড লাগাই তাহলে ওই লোডটা আসলে কত ভোল্টেজ পাবে? ৭৪.৭ ভোল্টেজ পাবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? যে এরকম হচ্ছে আমরা আমাদের সোর্স আছে যেটার ভোল্টেজ কত, এসি ভোল্টেজ হচ্ছে 100 ভোল্ট। ওকে, 100 ভোল্ট বলতে যে এর সমীকরণ কত তাহলে 100 সাইন ওমেগা টি, এটা হচ্ছে তার সমীকরণ। এখন এখানে যদি আমি কোনো লোড লাগাই, ফ্যান লাইট যেটা লাগাই না কেন, এখন বলো যে এটা আসলে তাহলে কত ভোল্টেজ পাবে? প্রকৃতপক্ষে ৭৪.৭ ভোল্টেজ পাবে। কথাটা কি বুঝতে পারলা কি? মানে এটা এটা কিন্তু আসলে এসি ভোল্টেজ 100 ভোল্টই পাবে, কিন্তু সেটার প্রকৃত ভোল্টেজ মানে সেটা কতটুকু ভোল্টেজ তার উপর কার্যকর থাকবে, তার উপরে কতটুকু ভোল্টেজ কাজ করবে সেটা কত ৭৪.৭ ভোল্টেজ কাজ করবে। মানে এটা বলতে বোঝায় যে তার একটা ডিসি মান, যে আমরা এসিতে যে ভোল্টেজটা দিচ্ছি তার কতটুকু ভোল্টেজ সে নিতে পারছে, ওটাকে ডিসিতে আমরা কনভার্ট করে ফেলছি, সেটা কত ৭৪.৭ ভোল্ট। কথাটা কি বুঝতে পারলে কেউ? বুঝেছি ভাই। হ্যাঁ, যে তাহলে যে আরএমএস ভ্যালু, তো বাসা বাড়িতে তাহলে বললো যে আমাদের মিটারে যে ভোল্টেজটা দেওয়া আছে সেটা কত, এই যে ই সমান কত দেওয়া আছে, ওটা তাহলে কোন ভ্যালু দেওয়া আছে বলো তো? 220 ভোল্ট, এটা তাহলে কোন দেওয়া আছে বলো তো? এটা অবশ্যই তাহলে আরএমএস ভ্যালু দেওয়া আছে, তাই কি না? তার মানে আমাদের বাসা বাড়ির যে ভোল্টেজটা দেওয়া আছে এটা যে আরএমএস ভ্যালু, মানে কি যে বাসা বাড়িতে যে লোড গুলো লাগানো আছে ফ্যান লাইট তারা কি 220 ভোল্ট করে সেগুলো পাবে। কিন্তু এই ভোল্টেজের ম্যাক্সিমাম মানটা কত সেটা যদি আমরা দেখি তাহলে কি দেখবো? আমরা কি জানি ই আরএমএস সমান ই নট ভাগ √2। তাহলে আমাদের বলো কোন মানটা দেওয়া আছে? বাসা বাড়ির আরএমএস মান দেওয়া আছে 220, তাহলে যে এই মানটা হচ্ছে 220 ইন্টু ই নট ভাগ √2। তাহলে এখন বলো তাহলে ই নটটা কত হচ্ছে? 220 ইন্টু √2 কত হয় বলো তো? 311 ভোল্ট। তার মানে আমাদের বাসা বাড়িতে কত ভোল্টেজ আসছে? 311। হ্যাঁ, তাহলে বাসা বাড়িতে কেউ যদি 220 ভোল্টের শক খায় সে কিন্তু 311 ভোল্টের শক খাবে। মানে আমরা বাসা বাড়িতে যারা শক খায়, বৈদ্যুতিক শক খায়, আমরা বলি যে নরমালি সে 220 ভোল্টের শক খাচ্ছে, কারণ আমরা জানি যে 220 ভোল্ট, কিন্তু প্রকৃতপক্ষে সে কত 311 মানের ভোল্টেজের শক খায়। ঠিক আছে? তো এই কথাটাই আর কি পরীক্ষায় বেশি আসে যে ডিসি অপেক্ষা এসি বিপজ্জনক কেন। এটা পরীক্ষায় খুবই খুবই দেয়। এই খ নম্বরের জন্য দুইটা প্রশ্ন খুবই আসে, যে ডিসি অপেক্ষা এসি বিপজ্জনক কেন, আর আরেকটা প্রশ্ন হচ্ছে ট্রান্সফরমার ডিসিতে চলে না এসিতে চলে কেন। যেহেতু আমি ট্রান্সফরমার পড়াইনি ওটা পড়ে এটা খুব যে ডিসি অপেক্ষা এসি, ঠিক আছে, বিপজ্জনক কেন? তাহলে এটাকে কেউ ব্যাখ্যা দিতে পারবা যে ডিসি অপেক্ষা এসি বিপজ্জনক কেন? সেটাই ব্যাখ্যা যেটা কেন ব্যাখ্যা, কারণ আমি যদি বলি যে AC একটা ভোল্ট ডিসি বেশি। লাইন, হ্যাঁ, যে আমি যদি বলি যে খেয়াল করে আমার কথা শোনো, আমি যদি বলি যে কোনো ব্যক্তি 220 ভোল্টের ডিসি শক খাইছে, ঠিক আছে, আর আমি যদি বলি যে 220 ভোল্টের এসি শক খাইছে, তাহলে সে কিন্তু প্রকৃতপক্ষে যে সে যখন 220 ভোল্টের ডিসি শক খালো সে কিন্তু 220 ভোল্টের জন্য অনুভব করবে, কিন্তু যে ব্যক্তি 220 ভোল্টের এসি শক খালো সে কিন্তু কত মানের শক অনুভব করবে? হ্যাঁ, 311, এটা একটু দেখা দিতে হবে। সে কত মানের শক অনুভব করবে? 311 ভোল্টের। তাহলে এবার বলো যে কোন ক্ষেত্রে তাহলে বিপজ্জনক বেশি? তাহলে 220 ভোল্টের শক খাওয়া বিপজ্জনক বেশি না 311 ভোল্টের বিপজ্জনক বেশি? মোটামুটি প্রায় 90 ভোল্টেজ বেশি। তো এই কারণে তার মানে কোনো ব্যক্তি যদি 220 ভোল্টের ডিসি শক খায় সে যে শকটা খাবে সেটা 220 ভোল্টের জন্যই, কিন্তু এসি ভাই। লাইনে সে বাসা বাড়ি রাত্রিরে আমার বাড়ির আরএমএস ভ্যালু আসে 155 ভোল্ট। তাহলে এটা কত ভোল্টেজ হবে? √2 দিয়ে গুণ করে দাও। তার মানে 200 বেশি না, আমি 220 কম শক খাবো। হ্যাঁ, তো আসতে রাত্রে বুঝার না আসলে নরমালি তো আমাদের এটা ভেরি করে, আমাদের বাসা বাড়ির ভোল্টেজটা কত থাকে বলো তো? যে 220 থেকে 240, তো 240 কখনো থাকে না, ওই 220 বরঞ্চ কমে যায়, 200 মাঝে মাঝে 210 হয়, আর ভাই মাঝে আমার মাঝে তো আরো কম।
155 আসে, ফ্যান ঘুরে না। আচ্ছা এটা সন্ধ্যার সময়। হ্যাঁ, আচ্ছা সন্ধ্যার সময় তো হবে, কারণ ওই সময় চাপটা একটু বেশি থাকে। তো ঘটনাটাকে বুঝতে পারলা যে ডিসি অপেক্ষা এসি বিপজ্জনক কেন। তো এই জিনিসটা তোমাকে একটু ব্যাখ্যা দিতে হবে, যে মনে করি কোনো ব্যক্তি যদি 220 ভোল্টের ডিসি শক খায় তাহলে সে 220 ভোল্টেরই শক খাবে, কিন্তু কোনো ব্যক্তি যদি 220 ভোল্টের এসি শক খায় তাহলে সে যে মানে শক খাবে, যেভাবে এটা একটু বের করে দেখাতে হবে। তাহলে ইআরএমএস সমান ই নট ভাগ √2, তখন ওই যে 220 ভোল্ট বসা, এখানে ই নটটা বের করতে হবে। দেখাবো যে কোনো ব্যক্তি যদি এসিতে 220 ভোল্টের শক খায়, সে প্রকৃতপক্ষে 311 মানের ভোল্টেজের শক খেয়ে ফেলবে, শক অনুভব করবে। এই ব্যাপারটা কি বোঝা গেল? ভাই বোঝা গেছে। খুদা হাফেজ। আচ্ছা আরো তো কিছু বাকি থাকলো। থাক ভাই, থাক, একবার দেন। আচ্ছা আজকে শেষ করা যাবে না, কি কারণে, যে আমরা তড়িৎ যন্ত্র এখনো পড়াইনি, যে মোটর, জেনারেটর, ট্রান্সফরমার, এই তিনটা যন্ত্র কিভাবে কাজ করে সেগুলো একটু দেখাতে হবে। তো এই টপিক গুলো বাকি আছে। আচ্ছা তাহলে নেক্সট দিনে আর কি আমাদের পরবর্তী গুলো দেখা যাবে। ঠিক আছে। আচ্ছা ভাই। আচ্ছা তাহলে তোমরা ম্যাথ গুলো দেখবা। তোমাদের কিন্তু যে ইন্টিগ্রেশন করালাম এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ এগুলো পরীক্ষায় দেয় না। আমরা ইন্টিগ্রেশন করে যে সহজ সূত্র দেখলাম, ই এভারেজ সমান কত 0.636 ই নট, আর ই আরএনএস সমান কত 0.707 ই নট। আর আয়ের ক্ষেত্রেও একই এই জিনিস, এই ছোট দুইটা জিনিস শুধু মনে রাখবা, এই ছোট দুইটা সূত্র, এই সূত্র দিয়ে শুধু ম্যাথ করতে হয়, আর কিছু না। প্রমাণ এগুলো কিচ্ছু আসে না। ঠিক আছে? তো আশা করি তোমরা বই বের করবা, বই বের করলে অসংখ্য, আমি যা যা পড়াইছি তোমাদের মোটামুটি ম্যাথামেটিক্যাল টার্ম গুলো কমপ্লিট, আর কোনো ম্যাথামেটিক্যাল কোনো ইকুয়েশন নাই। বই খুলে শুধু গাণিতিক প্রবলেম গুলো বের করবা, বিগত সালের কোশ্চেন গুলো দেখবা, তাহলে বুঝতে পারবা যে কতটুকু পড়াইছি তার কতটুকু কাজে লাগছে কি লাগছে না, বা সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু দেখে নিবা। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। নাজর ভাই।